স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতের ডানে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন রাজনৈতিক বিশ্লেষক, গবেষক ও কলামিস্ট ডাক্তার জাহেদুর রহমান। আমার হাতের বামে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় ঐক্য নাকি অনৈক্যের জুলাই সনদ। স্টুডিও আলোচনা শুরু করতে চাই গবেষক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন নতুন বাংলাদেশ গড়ার পথ দেখাবে জুলাই সনদ। বিএনপি বলছে কমিশন ঐক্যমত্যের বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়েছে। এই যে ঐক্য নাকি অনৈক্যের জুলাই সনদ, আজকের বিষয় আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার বক্তব্যকে আমরা একটু সিরিয়াসলি নেব। তিনি শুধু প্রধান উপদেষ্টা নন, তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান। এবং গতকাল ঐক্যমত্য কমিশনের একটা মিটিং হয়েছিল, সেটাতেই এই যে সনদ বাস্তবায়নের যে রূপরেখা সেটা অনুমোদন করা হয়েছে। এবং খুবই অবিশ্বাস্য কতগুলো ব্যাপার আছে, এবং খুবই অবিশ্বাস্যভাবে এনসিপির যে চাওয়া ছিল জুলাই সনদ স্বাক্ষর নিয়ে, সেটার এক ধরনের প্রতিফলন। ছোট দুটো ব্যাপার আগে বলি, এরপর অনৈক্যের ব্যাপারটাও আমি আসলে সত্যিকার অর্থেই মনে করি। ছোট দুটো ব্যাপার হচ্ছে, সরকার এই যে আদেশ সরকার করবে, এটা নিয়ে তারা চেয়েছিলেন, এখনও সেটা বলা হচ্ছে প্রেসিডেন্ট করবেন না, এটা আইনি জটিলতার সুযোগ আছে। আচ্ছা, সেটা যাচ্ছে না, কিন্তু একটা অদ্ভুত কথা এখানে আছে, সেটা হলো এই গণভোটের পর, যদি গণভোট হয়, গণভোট হবে কিনা আমার এখন সেই সন্দেহ আছে, আমি সেই জায়গায় যাচ্ছি। গণভোটের পর সংসদকে সময় দিয়েছে 270 দিন, মানে 9 মাসের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, না হলে এটা অটোমেটিক ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। মানে আমি এটা খুব অবাক হই, মানে গণভোটের এই যে ধারণা, যদি অটোমেটিকলি ইমপ্লিমেন্ট করা যায় তো এটা করে ফেললেই হয়। কারণ আমার কাছে এটা একটা মানে উদ্ভট ব্যাপার মনে হয়। এটা ওই আমাদের কনস্টিটিউশনে আছে, আপনি রাষ্ট্রপতির কাছে কোনো বিল আইন করার জন্য যদি পাঠান, রাষ্ট্রপতি যদি 2 সপ্তাহের মধ্যে এটা সাইন করে ফেরত না পাঠান, ধরিয়ে নিতে হবে যে এটা রাষ্ট্রপতি সিগনেচার করেছেন। আমাদের সংবিধানে লেখা আছে। তাহলে এই 9 মাসের এত আলোচনা আসলে দরকার কি? আসছি আমি সেই জায়গায় আসবো। ইয়েস, ওইটা আসবে আমাদের ওই যে ইয়ের ক্ষেত্রে। তো তাহলে গণভোটের মাধ্যমে যদি হয়তো গণভোট দিয়ে করে ফেলেন, আমরা দেখি আসলে এটা কিভাবে হয়, আমরা একটু দেখতেও চাই। আবার নাকি গণভোটের এরকম টেনিওর আছে 9 মাসের মধ্যে, না হলে এটা পরবর্তীতে কার্যকর হবে, মানে খুবই অসংলগ্ন কথা বলে মনে করি আমি। আচ্ছা, এর পরের জায়গাটায় আসি। এবার সবচেয়ে যে অনৈক্যের প্রশ্ন, গণভোট কবে হবে সেটা মেজর ব্যাপার না, নভেম্বর না ভোটের দিন, কিন্তু নোট অফ ডিসেন্ট থাকছে না। আমি এটা ভেরিফাই করেছি ঐক্যমত্য কমিশনের একজনের কাছ থেকে। সো এটা থাকছে না ফর শিওর। এখন এখানেই মূল সংকটটা। সংবিধান সংশোধনের যে ইস্যুগুলো আছে, এগুলোর 9টাতে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। মানে বিএনপি এগুলো পদ্ধতিগতভাবে নোট অফ ডিসেন্ট দেখায়। দুদু ভাই আরও বিস্তারিত নিশ্চয়ই বলবেন, কিন্তু আমি যে সংকটটা দেখতে পাচ্ছি, এখন এই ভোটটা যদি যায়, এইটাই যদি গণভোট চাওয়া হয় যে এই প্রস্তাবের ব্যাপারে আপনি হ্যাঁ বলেন কি না বলেন, এখন বিএনপি কি করবে? মানে আপনি কি এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যে বিএনপিকে নায়ের দিকে ঠেলে দেয়া? আচ্ছা, বিএনপি যদি না ভোট মেনে নেয় এবং গণভোট মেনে নিয়ে নাতে ক্যাম্পেইন করে, এবং যদি এই ভোটে নায়ের পক্ষে দেখা যাবে অনেকেই আরও ভোট দিতে পারে, তাহলে শেষে কি দাঁড়ালো? যদি না জিতে যায়, তাহলে এই পুরো সংস্কার প্যাকেজ পাস হলো না। এবার আপনি যে কথাটা বলছিলেন, আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ বাকি 5টা সবাই তাদের রিপোর্ট করার জন্য সব স্টেক হোল্ডারের সাথে কথা বলেছে, পলিটিক্যাল পার্টিরও ইনপুট নিয়েছে, মিটিং করেনি কিন্তু ইনপুট নিয়েছে রিটেন। তো এগুলো তো সবার, একেবারে সবার। আমরা ঢাকার বাইরে গেছি, অনলাইন অপিনিয়ন চেয়েছি, নারী, তারপরে আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জড বিভিন্ন রকম মানুষের সাথে কথা বলেছি, সিভিল সোসাইটি, সবার সাথে। আচ্ছা, তো এইটাকে নিয়ে ঐক্যমত্য কমিশন নিজেরা একটা রিপোর্ট তৈরি করতে পারতেন, ওইটা গণভোটে দিয়ে দিতে পারতেন। কারণ মতামত বা আলোচনা করেই তো 6টা করেছে, সেখান থেকে তারা সিলেক্ট করে কোনটা কোনটা করবেন, করে গণভোটে দেন, গণভোটে হলে বাস্তবায়িত হবে, না হলে নাই। এই যে আপনি প্রশ্ন করলেন, তারা 9 মাসের মধ্যে আলাপ আলোচনা করে এত কিছু করে কি অর্জন করলেন? আপনি তো বহু দল, সব দলই তার জায়গা থেকে বিভিন্ন রকম ছাড় দিয়ে একটা কাছাকাছি জায়গায় আসার চেষ্টা করেছিল। ফলে একটা দুর্দান্ত ভয়ঙ্কর সংকট তৈরি হচ্ছে। যদি এখন ইভেন এই গণভোটই আর চাওয়া হয় কিনা, যদি এই ফরম্যাটে যায়, সেই প্রশ্ন আসবে। এবং আমি মনে করি, এটা একটু আমার কনক্লুডিং রিমার্কসটা দেই, সেটা হচ্ছে
এটা তো সুপারিশ করা হয়েছে। আমি আশা করি সরকার এই সংঘাতের দিকে যাবে না। প্রধান উপদেষ্টা এই সুপারিশ কিন্তু উনি নিজেও করেছেন, কথাটা এইরকম, কারণ উনি ঐক্যমত্য কমিশনের প্রধান। উচিত ছিল জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে উইথ দ্য নোট অফ ডিসেন্ট 17 অক্টোবর যেভাবে, আমি তাহলে কি হতে পারতো একটু খেয়াল করেন। আমার মডেলটা বলি, নির্বাচন হবে, একই দিনে গণভোট হবে, প্রত্যেকটা দল তার নির্বাচনী ইশতেহারে সে এই জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন করা চায় সেটা বলবে এবং সেটার পক্ষে ভোট চাইবে। এরপর জনরায় যা আসবে, বিএনপি যদি যেতে বিএনপি তার নোট অফ ডিসেন্টের বাইরের গুলো করবে, এনসিপি যদি যেতে এনসিপি সম্ভবত শুধু একটা নোট অফ ডিসেন্ট আছে নারী সদস্যদের, সংসদ সদস্যদের জায়গায়, তাহলে এনসিপি যদি যেতে এনসিপি তারগুলো করে ফেলবে। এটা একটা বেস্ট অপশন। আমরা আসলে অনৈক্য না, এই অনৈক্য সংঘাতের দিকে নিয়ে যেতে পারি। আরো বিস্তারিত আলোচনা এরপরে আসবো। এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মাহমুদ, এই যে এনসিপির চাওয়ার অনেকটা প্রতিফলন এই সুপারিশ মালায়, এবং যদিও এরপরে আপনাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে জুলাই সনদের আদেশ জারি করলেই, শহীদ মিনারে গিয়ে আদেশ জারি করলেই সেই সনদে আপনারা সই করবেন। কবে সই করছেন আপনারা? ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচকগণ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। জাহিদ ভাই যেই মন্তব্য করলেন ইতিমধ্যে যে অনৈক্য না শুধু এটা সংঘাতের দিকে নিয়ে যাবে, আমার মনে হচ্ছে যে এই আশঙ্কাটা এটা না থাকুক সেটি আমরা চাই। কারণ আপনারা দেখেছেন যে জুলাই সনদ যেভাবে প্রণীত হয়েছে সেখানে সবগুলো রাজনৈতিক দল যেভাবে অংশগ্রহণ করেছে, বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত কিছু দ্বিধা দেখা দিয়েছে, ভিন্ন মত আছে। তো এখন কথা হলো যে আপনি অনেক কষ্ট করে পরীক্ষার জন্য উত্তরপত্র রেডি করলেন, জমা দিলেন না, হ্যাঁ, মার্কিং এর জন্য, তাহলে তো আসলে উত্তরপত্রে কোনো দাম থাকলো না। এখন আপনি এই যে প্রায় 10 মাস সময় ব্যয় করে আপনি কিছু কিছু বিষয়ে একমত হলেন এবং ভবিষ্যতে এটা কিভাবে জাতীয় জীবনের প্রভাব ফেলবে তেমন আপনার আসলে কোনো রূপরেখা নেই। তো এনসিপি মূলত সেই জায়গাতেই নড়ে বসেছিল যে না, আসলে আমরা তো এমন কোনো দলিলে স্বাক্ষর করতে পারি না যেটা আসলে একটা কাগজে দলিল, যে দলিলটা আসলে 2 দিন পরে নীল খেতে পাওয়া যাবে এবং এটা আসলে জাতীয় জীবনে তেমন কোনো প্রভাব ফেলবে না। ফেলতেও পারে, বাট এটা আশঙ্কার মধ্যে ফেলে দেওয়া হলো। আমার মনে হচ্ছে যে আজকে যে ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে সরকারকে, এবং সব কিছু মিলিয়ে যেহেতু তারা পর্যাপ্ত সময় নিয়েছে, তারা নিজেদের মতো করে কিছু করেনি, তাদেরকে অনেক চাপ প্রয়োগ করতে হয়েছে এই বিষয় আনার জন্য। সবচেয়ে বড় যেই সুখকর দিক হলো আপনার ঐকমত্য কমিশন দেরিতে হলো বুঝতে পেরেছে যে টুটি ফাটা যেই সংশোধনীর মতো করে একটা সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়, এবং এটা যে ভবিষ্যতে আরো বড় শুধু অনৈক্য না, বাংলাদেশ রাষ্ট্রকেই আনস্টেবিলিটির দিকে নিয়ে যেতে পারে। এবং এই যে গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, গণ অভ্যুত্থানে তাদের যে অংশগ্রহণের প্রেক্ষাপট যে ফেসিবাদের বিলোপের জন্য নতুনভাবে স্বৈরতন্ত্রের জন্ম না হয়, সেই পুরো জায়গাটা কিন্তু প্রশ্নবিদ্ধ করতে পারে। তো সেই জায়গা থেকে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের দিকে সরকার এসেছে, ঐকমত্য কমিশন এসেছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তাতে সম্মতি প্রদান করেছে, আমি মনে করি যে বাংলাদেশ ভবিষ্যতে একটা বড় রাজনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল। তাহলে এখন এনসিপি সই তো করছে, তাহলে না, এনসিপি সই করবে, কিন্তু আপনি নিশ্চয়ই একজন বিশ্লেষক যখন এটার মধ্যে সংঘাত দেখে, তখন আমার মনে হয় সই করাটা আরো একটু বেশি আপনার ক্রিটিক্যাল হয়ে যায়। এটা আমরা চাই যে যেই জায়গায় সবাই একমত হয়ে গিয়েছিল, এটা তো একটা ছোট্ট জায়গায় পেন্ডিং অবস্থায় আছে। এমন না যে এনসিপি এখন সই করার পর আবার বাকি অনেকেই সই প্রত্যাহার করতে পারবে। এটা এমন একটা অবস্থায় গিয়েছে, এনসিপি সই করার পর এটা পূর্ণাঙ্গ রূপ পাবে। এখন পূর্ণাঙ্গ রূপ পাওয়ার পর যদি কেউ আবার এখান থেকে বের হতে চায়, এই সংঘাতের দায় তাদেরকে নিতে হবে। তো আমরা এনসিপি সই করার জন্য প্রস্তুত। তবে যেহেতু আপনার প্রস্তাব এসেছে, আরো কয়েক কার্য দিবস সামনে হাজির আছে আমাদের সামনে, আমরা দেখব যে এই সনদের যেই বাস্তবায়নের যে আদেশ, সেই আদেশটা আসলে কিভাবে আসে এবং এটা সত্যিকার অর্থে বাংলাদেশের শাসনতান্ত্রিক যেই জটিলতা, যেই সংকট, এটা সমাধান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিনা। যদি আমরা দেখি যে ঠিক আছে, এটা ভবিষ্যৎ বাংলাদেশের যেই নতুন পথযাত্রার একটা কি বলবো শুভ সূচনা তৈরি হয়েছে, সেটা কন্ট্রিবিউট করবে, তো আমরা অবশ্যই স্বাক্ষর। কাগজে কলমে তো সম্ভবত হাতে সময় আছে 3 দিন, কারণ ঐকমত্য কমিশনের মেয়াদ আছে 3 দিন। হ্যাঁ, এটা আপনি একটা বিষয় দেখবেন যে ইতিমধ্যেই সরকার যেহেতু আপনারা আমাদের অবস্থানকে স্বাগত জানিয়ে এটাকে বাস্তবায়নের দিকে নিয়ে এসেছে, আমরা মনে করি যে সামনের দিনগুলো আসলে খুব বেশি আপনার সংকট অথবা আপনার সংঘাতের কোনো পরিস্থিতি এখানে বিদ্যমান নেই। জি, আবার আপনার কাছে আসবো।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বলছিলাম আপনাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তো আজকে আনুষ্ঠানিক এক ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন যে ঐক্যমতের বদলে এক ধরনের অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা কিনা এটা, এবং এই যে ডাক্তার জাহিদুর রহমান যে জায়গাগুলো বলছিলেন বিএনপিকে আসলে একভাবে নার দিকে ঠেলে দেওয়া, দিন শেষে 9-10 মাসের আলোচনা আসলে শেষমেশ কি দাঁড়ালো, আর এই যে ভয়াবহ সংকটের শঙ্কা। জি, আপনাকে ধন্যবাদ। ভয়াবহ সংকট আমরা ব্যক্তিগতভাবে যদি ঐক্যমত কমিশন বলা যায় দায়িত্বজ্ঞানহীনতার মতো যেসব কিছু কিছু বিষয়ে সুপারিশ করেছে, সেই জায়গায় জাতিকে বা রাজনৈতিক দলগুলোকে ঠেলে না দেয়। কিছু বিষয় আছে দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দল প্রতিষ্ঠান এবং তারা যাদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন বোধ করার পরে, মানে এটা আমি নিশ্চিতভাবেই ছিলাম যে তারা এমন একটি সুপারিশ করবে যে এটা বিতর্ক থেকে ঐক্যমতই প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেটি হয় নাই বিধায় এই প্রসঙ্গগুলো স্বাভাবিক কারণে সামনে এসছে। যেমন আমার মনে হয় এই ঐক্যমত কমিশনের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপিও অনেক বিবেচনা, নিজের দলীয় সিদ্ধান্ত মানে কোনো ক্ষেত্রে বাইরে রেখেই একটা ঐক্যমত কমিশনের সাফল্য সূচক একটি পরিস্থিতি তৈরি হোক সেটা করুক। যেমন এই ঐক্যমত কমিশনের শোয়ের ব্যাপারে প্রথম থেকে বিএনপি পজিটিভ ভূমিকা নিয়েছে। বলা যায় এই যে ছাত্র তরুণ যারা এই গণঅভ্যুত্থানের সরাসরি জুলাই আগস্টে ভূমিকা পালন করেছে, যারা তারা দীর্ঘ একটা স্বৈরতন্ত্রের পতন ঘটনার ব্যাপারে পজিটিভ ভূমিকা পালন করেছে, ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, তাদের একটি তত্ত্বাবধানের রাজনৈতিক দলও তারা গঠন করেছে, এটা এনসিপি কিন্তু যেটা প্রত্যাশা করেছিল জাতি সেই জায়গায় তারা যেতে পারে মানে সই করে নাই, তাদের নিজস্ব বক্তব্য আছে। অন্য রাজনীতিগুলো দল অনেক দলই সই করবে না এই ধরনের পরিস্থিতির মধ্যে শেষ পর্যন্ত করেছে। আমরা কিন্তু আগাগোড়া পজিটিভ ডিসিশন নিয়ে সহযোগিতা করেছি। কেন এই কথা বলছি? আমাদের কিছু বিষয় ছিল নোট অফ ডিসেন্ট, তো কিছু ক্ষেত্রে তো সততা থাকতে হবে। জাতীয় ঐক্যমত কমিশনকে আমি ধন্যবাদ দিই, দীর্ঘ সময় নিয়ে তারা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা জায়গায় দ্বিমত পোষণ করলো, তাদের এই যে দীর্ঘ প্রচেষ্টা উদ্যোগ, এই জন্য তাদের ধন্যবাদ দিই। নোট অফ ডিসেন্ট সব বিভিন্ন বিষয়তে একেবারেই না ধন্যবাদ দিই যে কাজ কম সব ক্ষেত্রে সব কিছুই বাংলাদেশের ক্ষেত্রে সকালে যেটা আমাদের কাছে সঠিক মনে হয় তো বিকালে নাও থাকতে পারে, এমন ঘটনাও ঘটে। তারপরেও আমি দিচ্ছি এই জন্য যে তারা অনেক চেষ্টা করেছে। যেমন ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট, এটা জাতীয় ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি ঘটনা, সেইগুলো আসেই নাই। এখন বিএনপি তাদের রাজনৈতিক কর্মসূচিতে এই বিষয়গুলো যখন যাবে, পার্লামেন্টে স্বাভাবিক কারণে বিএনপির সুযোগ পেলে সেগুলো তো করবে। এখন প্রশ্ন হচ্ছে যে ঐক্যমত কমিশনের যেসব ঘটনা তারা যেভাবে বিতর্কিত করছে, সেটা তো বিএনপি এখন মানতেই হবে। এমন ঘটনা বিএনপির মাথার মধ্যে থাকলেও তাদের অসহযোগিতা মানে দূরদৃষ্টির অভাবের কারণে এটাকে নিজেরাই বিতর্কিত করেছে। এই জন্য তো ডাক্তার জাহিদুর রহমান বলছিলেন যে বিএনপিকে এক ধরনের যে না ভোটের দিকে ঠেলে, আমি এখনই বলবো না, তবে এটা ওই দিকেই ঠেলে দেওয়া হচ্ছে। আবার আমি বলি প্রতিটি রাজনৈতিক দল যদি এই গণভোটকে তারা মাথার তাজ হিসাবে না নেয়, তাহলে 50% ভোটের নিচে থাকে, তাহলে সেই গণভোটটা বিতর্কিত হবে। সেই জন্যে এটি যেমন এই সরকারকে বাঁচিয়ে রাখছে প্রতিটা রাজনৈতিক দল সমর্থন দিয়ে, জনগণের রাজনৈতিক দলগুলো তো সরাসরি মানে জনগণের সঙ্গে সম্পৃক্ত, তাদের তো কোনো রাজনৈতিক শক্তি নাই। যদিও মাঝে মধ্যে বিভিন্ন আলোচনা এসছে এনসিপি সরকারের অনুপ্রেরণাতে তারা তাদের সমর্থন, তারপরও অন্যান্য রাজনৈতিক দলও এই সরকারে কিন্তু একাট্টাভাবেই সমর্থন দিয়েছে।
সেটি যদি সরকার বিবেচনায় না রাখতে পারে তাহলে সংকট তো সেই তৈরি করবে। সেই জন্য আমার কাছে মনে হয় সরকারের ভিতরে সরকার বা সরকারের মধ্যে যারা এই সরকারকে ব্যর্থ করতে চায়, সরকার যদি সতর্ক বা সজাগ না হয় তাহলে অনেক বিপর্যয় আমাদের অপেক্ষা করতে হবে সামনের দিনগুলোতে। জি, আবার আপনার কাছে আসবো। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যে বিএনপি বলি, এনসিপি বলি, একজন রাজনীতি বিশ্লেষক, আবার তিনি নিজেও একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, আবার একই সাথে সংস্কার কমিশনের এই যে মন্তব্যগুলো শুনছিলেন, এবং এই যে এক ধরনের কথা বলা হচ্ছে যে এমন অনেক বিষয় এই সুপারিশমালায় এসেছে যা আলোচনায় ছিল না, এবং এই যে এই মন্তব্যগুলো দায়িত্ব জ্ঞানহীন সুপারিশ, ভয়াবহ সংকটের সংখ্যা, ইসলামী আন্দোলন আজকের যে সুপারিশমালা মোটা দাগে কীভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, পাশাপাশি সম্মানিত সহ আলোচকগণকে এবং দর্শক শ্রোতাগণকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে যেই জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়ার ব্যাপারে যে সুপারিশমালা জমা দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, এখানে আপনি যেটা বললেন যে অনেক বিষয় আলোচনা হলো না, এর মধ্যে এসেছে, আমি এটা দেখি নাই। বরং এখানে মৌলিকভাবে 48টা বিষয় যেটা সংবিধান সংশ্লিষ্ট, এই 48টা বিষয়কে এখানে আনা হয়েছে, যেগুলো আলোচিত হয়েছে এবং এগুলো আগেই ডিসিশন নেওয়া হয়েছে। কিন্তু নোট অফ ডিসেন্ট, তারপরে যে নিম্নকক্ষের অনুপাতে উচ্চকক্ষ, এই জায়গাগুলো তো ছিল না। বলছি বিষয়টা, এখানে জাহিদ ভাই বলেছেন ভয়ঙ্কর কিছু বিষয়, যে এটা নিয়ে আর বিভক্তি এবং সংঘাত হবে। কেন হবে? এটা গণভোটে যাবে, জনগণ ডিসাইড করবে। উনি বলেছেন যে যদি বিএনপি ক্যাম্পিং করে না ভোটে করবে, এখানে না ভোট হা ভোট জনগণের কাছে আমরা যাবো, জনগণ যদি দেখবে যে এই বিষয়গুলো রাষ্ট্রের জন্য প্রয়োজন আছে কিনা, যদি মনে করে এগুলো রাষ্ট্রের জন্য ক্ষতিকর, না ভোট দিবে, আমরা এটা মেনে নেব। আর জনগণ যদি মনে করে যে হ্যাঁ এগুলো রাষ্ট্রের জন্য প্রয়োজন, জনগণ হা ভোট দিবে, রাষ্ট্র প্রয়োজনীয় সংস্কার হবে, সংস্কার আর লোকে গণভোট কবে হবে এই নিয়েও তো বিরোধ আছে না। এখানে হুমকি দামকি তো কিছু নেই, যে যদি না ভোট জিতে যায় তাহলে না ভোট জিতে গেলে জনগণ সেটা যদি মনে করে যে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন নাই, না ভোট দিবে, জনগণ যেটা চাইবে এখন, হ্যাঁ চাবে সেটাই জানা। এখানে এই বিষয়গুলো তো হঠাৎ করে আসে নাই, এখানে দীর্ঘদিন পর্যন্ত আলোচনা হয়েছে, প্রত্যেকটা বিষয় আলোচনা হয়েছে। আর নোট অফ ডিসেন্টের বিষয়টা হলো যে এখানে নোট অফ ডিসেন্ট কেন দিয়েছে বিএনপি, কিন্তু এটা তারা বলেছে আপত্তি সত্ত্বেও তারা মেনে নিয়েছে, যে তারা সমঝোতার স্বার্থে, ঐক্যের স্বার্থে সেখানে বলা হয়েছে যে ঠিক আছে, অনেক বিষয় তো বাতিল হয়েছে, বিএনপির আপত্তির কারণে কিন্তু অনেক বিষয় বাতিল হয়েছে। তারপরে এগুলো সিদ্ধান্ত আকারে আসলো কেন, যে তারা এগুলো আপত্তি সত্ত্বে মেনে নিয়েছে, তার মানে মৃদু আপত্তি আছে। তো এখন বাকি সব বিষয়ই প্রত্যেক দলে শতভাগ সম্মতিতে যদি হয়, এটা কি সম্ভব? এটা কি গণতন্ত্র? আমাদেরও তো অনেক বিষয় আছে যেগুলো আমাদের দ্বিমত ছিল, কিন্তু তারপরেও তো অনেক দলের এরকম দ্বিমত ছিল। অনেক দলই কিন্তু শুধু বিএনপির নোট অফ ডিসেন্ট না, অনেক দলের নোট অফ ডিসেন্ট আছে, সবই তো সেখানে, কারণ নোট অফ ডিসেন্ট দিয়ে তো আর ভোটে দেওয়া যাবে না। দেওয়া যাবে, আমি অপশন বলছি না, ঠিক আছে দেওয়া যাবে। এখানে অনেকগুলো নোট অফ ডিসেন্ট, তার মানুষ এগুলো কিভাবে বুঝবে? আমি বলছি অতএব এটা এখানে কোন বিষয়টা আসলে অপ্রয়োজনীয়, এখানে কোন বিষয়টা সমস্যা? হ্যাঁ, আমার দলের পলিসির বাইরে যেতে পারে, কিন্তু আমাদের রাষ্ট্রের প্রয়োজনীয়গুলো আনা হয়েছে। আমরা মনে করি যে এই ঐকমত্য কমিশন অত্যন্ত যৌক্তিকভাবে বিষয়টা এনেছে। এখন আপনি বলেছেন উচ্চকক্ষে পিয়ারের বিষয়, আমরা তো নিম্নকক্ষ পিয়ার চেয়েছিলাম, আমাদের তো হয় নাই। উচ্চকক্ষে এখানে 30টা দলের মধ্যে 26টা দলই উচ্চকক্ষে পিয়ার চেয়েছে, তাই না? হ্যাঁ, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, এদের সাথে আর 2-1টা দিয়েছে। তো এখন বাকি সবাই যে সব ব্যাপারে শতভাগ একমত হবে। আরেকটি বিষয় যে 270 দিনের মধ্যে সুপারিশ বাস্তবায়ন ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে যখন রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে একটা সনদ হলো এবং বিশেষজ্ঞদের মতামত সেখানে ছিল, এবং সেখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা প্রথমে প্রস্তাব আকারে দিল, রাজনৈতিক দলগুলো বিশাল আলোচনা করলো, ডিসকাশন হলো, তার পরবর্তীতে এটা আবার জনগণের সামনে উপস্থাপন করা হলো, জনগণের সম্মতির জন্য গণভোট এটার পক্ষে আসলো, গণভোটে এটা পাশ হলো। তারপরে পার্লামেন্টের দায়িত্ব কি? গণভোট মানে কি? জনগণ এটা চায়, তাই না? এটা জনগণের অভিপ্রায় যখন পক্ষে চলে আসলো, জনগণই তো সার্বভৌম। তারপরে এখানে পার্লামেন্টের দায়িত্ব হলো
এটাকে পাশ করানো। মানে আপনি এভাবে বলতে যাচ্ছেন যে যারা ক্ষমতায় এলো তারা যদি প্রতিশ্রুতি ভঙ্গ করতেও চায়, অঙ্গীকার রাখতে নাও চায়, সেক্ষেত্রে জনরায়টা প্রতিষ্ঠিত হবে। অবশ্যই এখানে তো এত প্রসেসিং এর পরে জনগণ এটার পক্ষে রায় দেওয়ার পরে এখানে পার্লামেন্টের একটা দল সংখ্যাগরিষ্ঠতার জোরে এটাকে বাতিল করা, এইভাবে তো হবে না। এটা রাষ্ট্র কোনোদিনই সঠিক পথে চলবে না। তাহলে এই জন্য দীর্ঘদিন পর জুলাই অভ্যুত্থান হয়েছে, তো রাষ্ট্রটা মেরামতের জন্য। আমাদের রাষ্ট্রটা তো ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। তো একটা জায়গায় আনার জন্য তো এত প্রক্রিয়া, 14 মাস কেন আমরা অপেক্ষা করলাম? 14 মাস তো এমনিতে আমরা অপেক্ষা করি নাই। রাষ্ট্রটা সংস্কার হবে, সংস্কারের প্রস্তাবনা এসেছে। এখন পার্লামেন্ট গেলে যারা ক্ষমতায় যাবে বা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা যদি তাদের খুশি মতো কোনোটা বাদ দেয়, কোনোটা রাখে, তাহলে তো আর সংস্কার হবে না। তাদের দলীয় অভিপ্রায়ের অভিব্যক্তি এখানে প্রতিফলিত হবে, জনগণের অভিপ্রায় এখানে প্রতিফলিত হবে না। ডাক্তার জাহিদুর রহমান, আপনি নোট অফ ডিসেন্ট একটু বলতে যাচ্ছেন, আর সাথে এই যে অঙ্গীকার, ওই যে আপনি বলছিলেন যে এটা আসলে কেমন, এবং বিএনপিও তো বলছে এই পুরো বিষয়টা আসলে হাস্যকর, যে 270 দিনে, কিন্তু এই যে একটি ব্যাখ্যা যে মানে যে দল ক্ষমতায় এলো তারা যদি অঙ্গীকার না করলো, 270 পরে এটা কিভাবে এখানে কনস্টিটিউশনে যাবে? ঐক্যমত কমিশন এসে নতুন সংবিধান লিখে বাংলাদেশে বিলি করবে? মানে আমি না খুবই অবাক হই। আমাদের খুবই শ্রদ্ধেয় মানুষ, আমার কমিশনের চেয়ারম্যানও এখানে আছেন, ওনারা এটা মনে করছেন মানে একটা সংসদ কথা শুনলো না, এটাকে সে কার্যকর করলো না, এরপর উনি বলে দিলেন এটা কার্যকর হবে। কার্যকর কি হবে? সুপ্রিম কোর্ট দায়িত্ব নেবে, এবার আপিল বিভাগ দায়িত্ব নিয়ে ছাপিয়ে বিলি করে দেবে, জনগণ এরপর মনে করবে এটাই আমার সংবিধান। যে দল ক্ষমতাসীন এত কিছু করে, সে সুরসুর করে মেনে নেবে যে না, এটা যেহেতু এটা হয়েছে। ও এতদিন করে নাই কেন? কারণ মানে না। একটু বলি, ও এতদিন করে নাই কেন? 270 দিনের মধ্যে করে নাই কেন? ভালো হোক খারাপ হোক, সে বলছে আমি এটা পছন্দ করছি না, আমি করবো না। এরপর আমরা ধরে নিলাম সুপ্রিম কোর্ট এটা লিখে বিলি করে দিল সারা দেশে যে এখন থেকে এটাই সংবিধান। ও তো মানে না, ক্ষমতাসীন দল মানে না। আপনি এরপর ঘাট ধরে মানাবেন, এক্সিকিউটিভকে ঘাট ধরে মানানোর অস্ত্র কি আছে সুপ্রিম কোর্টের? একটা উদাহরণ দিই, মানে আমরা খুব নভিস কথাবার্তা বলছি। মাজদার হোসেন মামলার রায়, আপিল বিভাগের রায় হয়েছে 1999 সালে। 99 সালে বাংলাদেশে মোটামুটি একটা গণতান্ত্রিক সরকার ছিল, হাসিনা ছিল। হাসিনা তখন এই দানব হয়ে ওঠে নাই। ওখানে বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথকীকরণের জন্য 12 দফা সুপারিশ ছিল। এরপর শেখ হাসিনার সরকার 2 বছর ক্ষমতায় ছিল, বিএনপি সরকার 5 বছর ক্ষমতায় ছিল। এই 7 বছরের মধ্যে এই রায় বাস্তবায়ন হয়নি, এই রায় আজও বাস্তবায়ন হয়নি। 7 সালে 1/11 আসার পর একটা বেসিক পৃথকীকরণ হয়েছে, বাকি সব কিছু বাতিল। আজও এটা হয় নাই। আপিল বিভাগের রায় আছে, আপিল বিভাগের রায় আছে। সো এই কথাগুলো না খুব উদ্ভট। আচ্ছা, আরেকটা কথা একটু বলতে চাই, মানে জনগণ গণভোটে চলে যাচ্ছে 26টা দল। আমি একটু ক্রুডলি বলি, যেহেতু কথাগুলো নিয়ে খুবই চাঁচাছোলা কথা বলা দরকার। এখন এই 26টা দল 30টা দল আলাপ হচ্ছে। একটা আলাপ তো ছিল আলাউদ্দিনদের গণপরিষদ, নির্বাচন হবে, ওখানে কনস্টিটিউশন নিয়ে আলাপ আলোচনা হবে। তো গণপরিষদের সংবিধান কিভাবে লেখে? প্রচুর ডিবেট হয়, তারপর সেই সংসদে গণপরিষদে ওটা পাস হয়, তারপর গণভোটে যায়। তো তখন কি বিএনপি একটা দল বা জামাত একটা দল আর অন্যান্য সব দল কি একই দল? গণপরিষদ যদি হতো, আমার পয়েন্টটা খেয়াল করেন, গণপরিষদ যদি হতো, এই যাবতীয় আলোচনা, আজকে বিএনপিকে আপনি নোট অফ ডিসেন্ট দেয়ার, ঠিক আছে বিএনপি নোট অফ ডিসেন্ট এগুলো আছে, আপনি তারপরে যদি সংসদে তো আগে ভোটাভুটি হবে, সেখানে তো বিএনপিকে একটা দল হিসেবে তখন আপনি বিবেচনা করছেন। মানে হচ্ছে কি, আমি সরি এভাবে বলার জন্য, আমাদের অনেক ছোট দলকে ভয়েস দেওয়া হয়েছে, এটা ভালো, কিন্তু এটার মানে যদি দাঁড়ান, আমরা তো গণতন্ত্রের কথা বলছি, এটা তো পথ না। আসলে আমরা এই প্রশ্নগুলো করি নাই তো। হু আর ইউ টু পার্টিসিপেট? আমি যদি এভাবে বলি, আইডিয়াল অপশন যেটা, সেটা সবসময় ওরা বলেছে, একটা নতুন সংবিধান লেখার জন্য একটা গণপরিষদ হবে, তার মানে একটা সাধারণ নির্বাচন হবে। আমরা ধরে নিলাম বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে, জামাত পাবে, আরো অনেকে কিছু সিট পাবে। তো সেখানে সংবিধান নিয়ে যখন আলোচনা হবে, নতুন সংবিধানে কি থাকবে না থাকবে, সংসদের ভেতরে ভোটে কে জিতবে? তখন যে বেশি ভোটে কম সংখ্যাগরিষ্ঠ, তো সংখ্যাগরিষ্ঠ হলে তার ছিল গণভোট হবে এরপর। কিন্তু মানে আমরা এই জিনিসগুলো ধরতেই পারি না। সংসদ যে পার্লামেন্ট, গণপরিষদ যে কনস্টিটিউশন পারমিট করবে, পাস করবে, সংবিধান সংস্কার পরিষদ, সেটা গণভোটে যাবে। তো সেটা গণভোটে তো সংখ্যাগরিষ্ঠ ভোটেই যাচ্ছে, আপনি পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠকে তাচ্ছিল্য করছেন কেন? আমি একটা জিনিস বলছি, মানে আমাদের দলগুলো মডেস্ট হয়েছে, ইভেন বড় দল হিসাবে আমি ওদের মডেস্টি দেখি। কিভাবে হতে পারতো, ওই জন্য বললাম যে আপনি জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, মানে নোট অফ ডিসেন্ট, আপনি এটাকে সমর্থন করেন কি করেন না, তাতে যেটা হলো, ইসলামী আন্দোলনে যিনি ভোটার আছেন
তিনি তার দলকে, এবং তার দল কিন্তু ভোট চাইবেন এটার ভিত্তিতে, আমি এটা বলছি। কিন্তু আমি আবারও বলি, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, বিএনপির কিছু নোট অফ ডিসেন্টের সাথে আমার নিজের সিরিয়াস দ্বিমত আছে। আমি বহুবার বলেছি আপার হাউসের পিআর হওয়া উচিত, আমি মনে করি। আলোচনায় ফিরছি একটি ছোট্ট বিরতির পর। দর্শক, পাবলিক পার্লামেন্টে একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পাবলিক পার্লামেন্টে। ডক্টর জাহিদুর রহমান আলী রিয়াজ বলছেন যে নোট অফ ডিসেন্ট নিয়ে যে কমিশন 48টি বিষয়ে জনগণের সম্মতি অসম্মতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এরপর তারা বলছেন যে সরকার এগুলো জনগণের কাছে নিয়ে যেতে জনগণের রায় পাওয়ার পর রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। এই যে তাহলে নোট অফ ডিসেন্টের জায়গাগুলোতে জটিলতা কি থেকে গেল? খুবই জটিলতা থাকলো, মানে আপনি গণভোটে দেওয়ার পর আবার রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে, কথাগুলো এরকম না, মোটেও না। এটা গণভোটে এক্সক্লুসিভলি যে আলাপটা ছিল, ভাইয়ারা তো ছিলেন সেখানে, সেটা হচ্ছে তারা আগামী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছে কিনা। কারণ ওই ডিবেটটা আছে, যদি সংসদকে সেই পাওয়ারটা না দেওয়া হয়, আপনি যদি নর্মালি অ্যামেন্ড করে ফেলেন, সেটা চ্যালেঞ্জড হলে ঝামেলা হতে পারে, কারণ আপনি কিছু ফান্ডামেন্টাল স্ট্রাকচার যেটা আছে সেটা আপনি পাল্টাচ্ছেন। তো ওটা হওয়া মানে এরপর আসলে এটা একটা ইম্পারেটিভ, ওইটার উপরে দায় আছেই। ডক্টর আলী রিয়াজ যদি এটা বলেন আবার রাজনৈতিক দল সিদ্ধান্ত নিবে, আবার চার্ট ওই প্রক্রিয়ার মধ্যে লেখা আছে এটা 270 দিনের মধ্যে করতে হবে, না হলে হয়ে যাবে, তো ওরা নিজের কথাই কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আমি ধারণা করি তীব্র সমালোচনার মুখে তিনি এখন তার ফেস বাঁচানোর চেষ্টা করছেন। আর আমি একটা যে কথাটা বিরতির আগে বলছিলাম, সংবিধান সংশোধন কোনো মানে রাষ্ট্রের নির্বাচনী এজেন্ডা হতে পারে, কোনো আর্টিকেল নির্বাচনী এজেন্ডা হতে পারে। 2019 সালের নির্বাচনে ভারতে আর্টিকেল 370, যে কাশ্মীরকে একটা আলাদা স্টেটাস দেওয়া হয়েছে, বিজেপি বলেছে তারা যদি রিকোয়ার্ড সিট পায় তাহলে তারা এটা বাতিল করবে। কংগ্রেস আবার এটার বিরুদ্ধে রাজনীতি করেছে। শেষ পর্যন্ত বিজেপি ওইটা পেল এবং 370 বাতিল করলো। বাতিল করা ঠিক হলো কি বেঠিক হলো অন্য আলোচনা, কিন্তু সে এটাকে নির্বাচনী এজেন্ডা করেছে। যেমন ধরেন ভাইরা লোয়ার হাউসেও পিআর চায়, তাই তো? এটাকেও নির্বাচনী এজেন্ডা করে ফেলা হোক, আমি চাই, আমি প্রায় বলছি। এটা বাইরে জুলাই সনদের ওনারা যেগুলো চান এগুলো নিয়ে ওনারা ক্যাম্পেইন করুন, যে আমরা এটা চাই, তোমরা আমাদেরকে নির্বাচনে জেতাও, আর ইয়েতে জুলাই সনদে হ্যাঁ ভোট দাও। বিএনপিও বলবে আমাদেরকে নির্বাচনে জেতাও, হ্যাঁ ভোট দাও, আমি কিন্তু এই নয়টা করব না। মানুষ বেছে নেবে। সেইটাই আমি মনে করি এভাবেই রাজনৈতিক ইস্যু হওয়া উচিত, রাজনৈতিক ইস্যু হয়ে জেতার মাধ্যমে। এমনি আমরা তো নর্মালি আবার মানে আমাদের কথার মধ্যে তো বেশ ইয়ে আছে, আমরা তো বলি না যে জনগণ সংস্কার চায়, বলি তো শুধু নির্বাচনের পর একটা সরকার পরিবর্তনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি, শুনি তো। বিএনপি চাঁদাবাজি, দখলদারি, টেম্পো স্ট্যান্ড, শুনি তো। তো সব কিছুর পরও নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে এটা প্রমাণ করতে দ্বিধা কেন? যদি জনগণ সংস্কার চায়, এটি আলটিমেট জায়গা। জি, আলাউদ্দিন মাহমুদ, এই প্রশ্নের একটু জবাব দেবে যে মানে জনগণ যেই রায় দিবে সেইটাতে আস্থা রাখতে দ্বিধা কোথায়? আর মোটা দাগে 3টি বিষয়, গণভোটের সময়, এবং এই যে নিম্নকক্ষের ভোটের অনুপাতে, সংখ্যানুপাতে উচ্চকক্ষ, এবং এই যে 270 দিনের সুপারিশ। আচ্ছা, এক সেকেন্ড, একটা জিনিস বলতে চাচ্ছিলাম, মানে আমরা আমাদের দলগুলোর চিন্তাকে রেসপেক্ট করতে হবে। বিএনপি আপার হাউসে পিআর চাইছে না, এটা ইললজিক্যাল আমি মনে করি। বিএনপি অনেক কমিশনে, একটা মাত্র নির্বাচন কমিশন আছে যেটা পুরো ইন্ডিপেন্ডেন্টলি হতে পারে, বাকিগুলোতে এক ধরনের সরকারের নিয়ন্ত্রণ চাইছে, ইললজিক্যাল আমি মনে করি। তো বিএনপিকে যে ইললজিক্যাল বা এই সমালোচনা করা হচ্ছে, বিএনপি এসব সমালোচনার ঝুঁকি নিয়ে, তার বদনামের ঝুঁকি নিয়ে সে তো স্টিক করছে। এই যে 9 মাস ধরে জনগণের সামনে সে ভিলেন হলো, অনেক ক্ষেত্রে সিভিল সোসাইটি তাকে তীব্র সমালোচনা করলো, সেটার মাসুল দিয়ে সে স্টিক করলো, কিন্তু এখন আপনি গণভোট করছেন সব নোট অফ ডিসেন্ট ছাড়া, তাহলে তো এটা অনেক আগেই করে ফেলা যেত। জি, আলাউদ্দিন মাহমুদ, আমার কাছে খুব অবাক লাগছে যে জাহেদ ভাইয়ের মতো একজন বিচক্ষণ বিশ্লেষক যখন বলেন যে এটা খুব নভিশ চিন্তা, আমার মনে হয় আমরা কোনো কিছুকে তখনই জটিল করে তুলি যখন এটা সরাসরি না বলতে পারি না অথবা বলতে চাই না। আমরা এটাকে বিভিন্ন সূত্র, বিভিন্ন গাণিতিক ইকুয়েশনের মধ্যে ফেলে আমরা নাটাকে এস্টাবলিশ করি। নভিশ চিন্তা হলো খুব সিম্পল। গণঅভ্যুত্থানের জনগণের অভিপ্রায়ের ফলস্বরূপ যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টার সমূহ ম্যান্ডেট রয়েছে একটি আদেশ প্রণয়ন করার অথবা ফরমান জারি করার, এবং সেটার ভিত্তিতে গণভোটের মাধ্যমে যখন জনগণের কাছে যাবে, পৃথিবীতে এমন কোনো সনদ দেখেছেন, চার্টার দেখেছেন, এমন কোনো চুক্তি দেখেছেন যে চুক্তি আছে কিন্তু চুক্তির মধ্যে নোট অফ ডিসেন্ট আছে,
চুক্তির মধ্যে বলা আছে যে এই জায়গাতে আমি মানি না, তাহলে চুক্তি হলো কেন? আপনি 30টা দলের মধ্যে 26টা দল যেখানে একমত হয়েছে, প্রকারান্তরে প্রায় সবগুলো দল যেখানে একমত হয়েছে, আপনি একটি কি দুটি দলের কারণে আপনি বলছেন যে এই চুক্তি, এটা চুক্তি হলো না, চুক্তির মধ্যে এখানে একটা ব্ল্যাক স্পট রেখে দিয়েছেন। এখন এটা জনগণের কাছে যাবে, জনগণ যদি রায় দেয় তাহলে এটা বাস্তবায়ন করবে। এখন বলছেন যে বাস্তবায়ন কেন আপনার, এটা কিন্তু দুইটা খসড়ার একটা খসড়ায় বলা হয়েছে যদি আপনার 9 মাসের মধ্যে বাস্তবায়িত না হয় তাহলে বাস্তবায়ন হয়েছে বলে ধরে নেওয়া হবে। বিদ্যমান সংবিধানের 83 অনুচ্ছেদে রাষ্ট্রপতির কাছে যখন কোনো আইন যায় অথবা বিল যায়, তখন যদি উনি সম্মতি প্রদান নাও করেন কিন্তু নির্দিষ্ট সময় পর সেটা গৃহীত হয়েছে বলে ধরা হয়। আপনি তো সংবিধানের রেফারেন্স নিয়েই এই আপনার পদ্ধতির সুপারিশ করা হয়েছে। দ্বিতীয়ত হলো, প্রথমত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জাহেদ ভাই বললেন যে গণপরিষদই একমাত্র এখানে সমাধান ছিল, যে সমাধানটা আসলে জাতির আমরা যে দীর্ঘকালীন যে সাংবিধানিক সংকট সেটা থেকে উত্তরণের একটা রাস্তা ছিল। কাদের কারণে হয়নি গণপরিষদ? আমি একমাত্র বলিনি, ভুল করছেন। আমি আপনার রেফারেন্সে বললাম, আমি একমাত্র বলিনি, আমি একমাত্র সমাধান বলিনি, আমি আপনাদের রেফার করে বলেছি। তো আই এম সরি, আমি মিসকোট করে থাকলে মূল জায়গাটা হলো আমরা তো গণপরিষদ চেয়েছি, গণভোট তো আমাদের আবিষ্কার না। আমরা জুলাই সনদ চাই না, আমরা ঐকমত্য কমিশনও চাই না, আমরা সরাসরি গণপরিষদের দাবি করে আসছি 2024 সালের 8 সেপ্টেম্বর থেকে, যখন আমরা নাগরিক কমিটি গঠন করেছি 8টি দাবিতে, এবং আমাদের 8ম দাবি ছিল গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া। এখন সেই জায়গায় আমরা যেতে পারিনি, আমরা কম্প্রোমাইজ করে কার পয়েন্টে আসলাম, আমরা এখানে এই ঐকমত্য কমিশনের প্রস্তাবিত যে সেট অফ আপনার কনসেনসাস সেগুলোর মধ্যে একটা ডুয়েবল সংস্কারে আসলাম। এখন আমি যেই জায়গাটা বলবো, যেটাকে আমরা বলছি খুব জটিল করে ফেলছি, বাংলাদেশে এই পুরো সংবিধানটা গণপরিষদের মধ্যে ওপেন করে ডিবেটের মধ্যে নিয়ে যাওয়ার মধ্যে অনেকগুলো কনসার্ন আছে, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল বোথ। কারণ কি, আমরা জানি যে এখানে বিদ্যমান অনেকগুলো পক্ষ, আমরা বিভিন্ন সময় দেখেছি সংবিধান আপনার এই ঐকমত্য কমিশনে নাই এমন বিষয় নিয়েও রাস্তাঘাট দখল করার বড় আন্দোলনের হুমকি এখানে দেওয়া হয়েছে। সো যখনই আপনি একটা ওপেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করবেন তখন শঙ্কা থেকে যায় বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন অগণতান্ত্রিক শক্তি এখানে এসে এই সংবিধানকে তখন আপনার নতুন একটি কেওয়াসের দিকে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা খুব সিম্পল ভাইয়ের ভাষায় নভিশ দাবি ছিল যে যেই বিষয়গুলো একমত হয়েছি সেগুলোর আইনি ভিত্তি প্রদান করুন। এখন এটাকে আমরা কি বলছি, কন্ডিশনাল কনস্টিটিউয়েন্ট পাওয়ার, কেউ কেউ বলছেন লিমিটেড কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে হলো যে তারা কনস্টিটিউশনটা ওপেন করতে পারবেন না। যেগুলোতে সবাই একমত হয়েছে, জনগণ যদি রায় দেয় তাহলে তারা সেগুলোকে বাস্তবায়ন করবেন। এবং আমি মনে করি যে এটা 270 দিন, এটা আমার কোনো মানে আইডিয়া নাই যে এত সময় কেন লাগবে। আমার মনে হচ্ছে যে সরকারের প্রাথমিক যে 100 দিনের কর্মসূচি থাকে, সরকারকে স্টেবল করার কর্মসূচি থাকে, আমার মনে হচ্ছে যে সেই বিবেচনায় এই সময়টা দেওয়া হয়েছে। কিন্তু এটা তো কোনোভাবে আপনার 90 দিনের বেশি সময় লাগার কথা নয়, কারণ এখানে তো ওপেন ডিবেটের বড় স্কোপ নেই আপনার কয়েকটি সেশনেই। কারণ আপনি কোন কোন বিষয়ে একমত হয়েছে আপনার সামনে স্পষ্ট, আপনাকে সনদ দেওয়া হয়েছে, এই সনদ আপনারা এখন এটাকে আপনার রেটিফাই করে তুলবেন। এখন সেই জায়গাটা আমার আরেকটা বিষয় বুঝে আসে না, তাহলে এই যে একটা ঐকমত্য কমিশন যেই পয়েন্টগুলোতে একমত হলেন সবাইকে নিয়ে, তাহলে আমরা কি একটা সংশোধনের দিকে যাব? যেটা জাহেদ ভাই বললেন যে এটা কি আদালত আপনার সংবিধান প্রিন্ট করে দিয়ে দিবেন? আদালত সংবিধান প্রিন্ট করে দিয়ে দিবেন কেন? জনগণ 2বার রায় দিয়েছে, যদি ভোট হয়, একবার গণঅভ্যুত্থান করে রায় দিয়েছে, দ্বিতীয়বার রায় দিয়েছে গণভোট করে যে আমরা এটা চাই, তারপর আপনি করতে বাধা কোথায়? আপনার তো কোনো রাইট নেই সেখানে আপনার মানে এটাকে প্রশ্নবিদ্ধ করা, কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে এটা করতে হবে। কি করতে হবে? এই যে ঐকমত্য কমিশনে যা আপনার ঐকমত্য হয়েছে, হয়তো তাদের অনেকেই প্রতিনিধি সংসদে থাকবে না, কিন্তু এটা তো আপনি তখন গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, না হলে সংসদ তো অবৈধ হয়ে যাবে স্বাভাবিকভাবে। তো এই জায়গায় আমার মনে হয় এটাকে আমরা অযথাই কমপ্লিকেসি বাড়াচ্ছি। এখনো সুযোগ আছে, যদি মনে হয় নোট অফ ডিসেন্টের কোনো পয়েন্ট নিয়ে এখনো আলোচনা অবকাশ থাকে, আমার মনে হয় রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো এতদিন যেই আপনার ম্যাচুরিটি পরিচয় দিয়েছে, সামনের দিনগুলোতে খুব অল্প কিছুর জন্য অনেক বড় সংঘাতের দিকে যাবে তা না, বরং আমি যেটা অনুমান করি অথবা আশঙ্কা করি, আমাদের মধ্যেই মানে এমন কিছু কিছু শক্তি আছে যারা আপনার রাজনৈতিক দলের চেয়ে বড় বেশি আপনার রাজনৈতিক দলগুলোর দাবির জন্য রাস্তা নামছে, দাবির জন্য বিভিন্ন জায়গায় বিতর্ক করছে। তাদের কাছে আপনার এই যে একটা প্রসেসে যাচ্ছে অনেক বেশি অজানা কারণে উদ্বেগ বাড়ছে। কেন বাড়ছে? জনগণের উপরে, যেটা ভাই খুব স্পষ্টভাবে বললেন,
যে আমরা ধরে নিয়েছি যে হাইকোর্ট সভরিন অথবা হাইকোর্ট আপনার মানে ইভেন সংসদ সভরিন, সংবিধান সভরিন, নো। আপনার জনগণের উপরে কিছু নাই। আপনি জনগণের রায়কে বারবার আপনি প্রশ্নবিদ্ধ করবেন, বারবার বলবেন নির্বাচন নির্বাচন নির্বাচন। ঠিক আছে, গণভোট কি নির্বাচন নয়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন নয়? আমরা নির্বাচন বলতে শুধু মনে করি যে সবকিছু ঠিকঠাক রেখে শুধুমাত্র আমাকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবে, আমি আগের মতোই সব স্ট্যাটাসকে মেনটেন করে পুরনো বন্দোবস্ত বজায় রেখে আমি রাষ্ট্র পরিচালনা করব। এটা তো আপনার মানে গণভিত্তি অথবা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া মনে করি না আমরা। জি, শামসুজ্জামান দুদু, এই যে গণভোট, আজকেও জামাত আবার সেই পুরনো দাবি বলেছে যে নভেম্বরে গণভোট। আপনারা তো বলছেন জাতীয় নির্বাচনের সাথে, এবং এই যে নিম্নকক্ষের ভোটের অনুপাতে উচ্চকক্ষ, এবং এই যে 270 দিন বা 9 মাসের মধ্যে না হলে যে নিজেই সংবিধানে বা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাওয়া, এই জায়গায় যে দু ধরনের বক্তব্য এলো যে এটা আসলে হাস্যকর, এটা আসলে কতটা যৌক্তিক? আবার এনসিপি যদি এভাবে বলি, আলাউদ্দিন মাহমুদ বলছেন যে ঠিক প্রতিশ্রুতি রাখবেন না কেন? হ্যাঁ, এটা তো খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে 24 না 34টা দলের কথা উঠছে না, এটা তো সংখ্যাগরিষ্ঠ। ভোটের দরকার কি? 24টা দল বা 34টা দল একমত হয়ে গেছে, সই করে দিল, তাদের যেটা পার্লামেন্ট গঠন করে দিল, আর কি? সংবিধান, গণতন্ত্র, রাজনীতি 1000 বছরের প্রক্রিয়া। এখন এখানে যে আলোচনা করছে না, আরও 200টা দল আমি গঠন করে, ডাকসু নির্বাচনের আগে আমার নিজের অভিজ্ঞতার কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগ্রাম পরিষদ ছিল না, তো ছাত্র সংগ্রাম পরিষদ মিছিল করলে ফার্স্ট পেজে বড় করে ছবি সহ নিউজ করে। আমি তার থেকে বড়, আমি যেন ছাত্র দলের প্রেসিডেন্ট, জাতীয়তাবাদী ছাত্র দল, ওর থেকে বড় মিছিল করলেও আমারটা ভিতরে ছোট্ট একটা নিউজ করে। সাংবাদিকদের কাছে গেলাম, ভাই ওরা 17 সংগঠন আর আমি একটা হলো, আমি তো ওদের থেকে বড় করি। ভাই ওরা তো 17 ছাত্র সংগ্রাম পরিষদ। তা আমাদের সমর্থক একজন বলল, আপনি এখন দল সংখ্যা বাড়ান। তা আমি গুছাই টুসাই দেখলাম 17 থেকে 18টা দল করতে হলে পরে 9টা দল নিজের গঠন করতে হবে। দল তো এখানে যে আলোচনাটা আছে 34টা না 24টা একমত হয়েছে, তাহলে আর নির্বাচনের দরকার নাই। তো ওই আমার মতো যেন 19টা দল করে, পরে দেখা গেল ওদের থেকে বড় নিউজ হচ্ছে। দিস ইজ দ্য সিচুয়েশন। আপনি জনগণের এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে জনগণের আপনি কোনো রকম ভোট দেওয়ার সুযোগ দিচ্ছেন না। তা হাসিনার সঙ্গে আমার পার্থক্যটা কি? হাসিনা ভোটের নামে, আমাদের অনেক বন্ধুরা এখন আছে ইসলামী জাজাস, তাদের সঙ্গে গিয়ে ভোট করছে এবং মায়ের চোটের দাঁতও পড়ে গিয়েছে। এখন তারা আবার গণতন্ত্র শিক্ষা দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে সংখ্যাধিক্য না, মানুষের মতামতটা আপনি নেবেন কীভাবে? এই জায়গায় কোনো না কোনোভাবে যদি আপনি পথরোধ করেন, তাহলে বুঝতে হবে যে সে কোনোদিন এমপি ইলেকশনে গিয়ে একটা না 2টা না নিশ্চিহ্ন হয়ে গেছে, কোনো ফলাফল নাই, তো সে আবার কেন নির্বাচনে যাবে? আমি কেন ভোট চাবো? ভোটে আমি জানি তো ভোট গেলে আমার পিপলস আমাকে সমর্থন করবে, তা আমি তো ভোটই যাবো, তো ভোট যাবো না। আবার অনেকের আছে ভোটের একটা সম্ভাবনা ছিল, যদি আগামী 10 মাস আগে হতো তাহলে একটা কথা, এখন 14 মাসে এসে দেখা যাচ্ছে ও জামানত রক্ষা করা কঠিন হবে, সে ভোট যাবে কেন? সেখানে নতুন নতুন শব্দ, নতুন নতুন প্রসঙ্গে এনে একটা ধোয়াটে পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আমি খুব পরিষ্কার, শেখ মুজিব সাহেব যখন উনি 6 দফা দিয়েছিলেন, তার আগে উনি 3rd গ্রেডের নেতা ছিল বলে সবাই মনে করতো, কিন্তু 6 দফা দেওয়ার পরে মানুষ এটা অ্যাকসেপ্ট করার পরে উনি 3rd গ্রেড থেকে 1 নম্বর হয়ে গেছিলেন। এখন যেসব জনপ্রিয় প্রসঙ্গগুলো এসছে, আমি মনে করি সেগুলো যদি সত্যি জনপ্রিয় হয় তো রাজনীতি কর্মসূচিতে যেতে পারে। যেমন পিয়ার, এটা যদি সত্যি হয়, এই এক পিয়ারের উপরে ভিত্তি করে একটা রাজনৈতিক দল 1 নম্বরে চলে যেতে পারে, যদি সে মনে করে এবং আস্থা থাকে, বিশ্বাস থাকে, রাজনৈতিক কর্মসূচি করবে। একমাত্র দাবি, যেমন আমরা বলি না দাবিটা মানে একটা, তুমি পদত্যাগ করো, একটা দাবি, ওই রকম আমার একটা দাবি পিয়ার। মানুষ তো মানে উন্মাদ হয়ে যাবে, কিসের বিএনপি, কিসের ধানের শীষ, কিসের কি, যদি আস্থা থাকে। কিন্তু আমি জানি ওইটা সেও জানে না ভালো করে, আমি তো জানিই না।
আর জনগণ এটা ভয়ঙ্করভাবে শূন্যতার মধ্যে আছে, এটা আমার কাছে মনে হয়েছে। সেই কারণে আমি আমার নতুন ভাবনা চিন্তাটা রাজনৈতিক কর্মসূচি নিব আর মানুষের কাছে যাওয়ার পথটা উন্মুক্ত করব। এইটা যদি না পারি তাহলে গণঅভ্যুত্থানে অর্জিত যে ইতিহাস, ঐতিহাসিক ঘটনা সেটা থাকবে না, সেটা ক্রমে বিলীন হয়ে যাবে। জি, মাওলানা গাজী আতাউর রহমান, যে দিন শেষে যাই বলি এই গণঅভ্যুত্থানের যে স্বপ্ন সব জায়গায় আসলে তো মানুষ সবার উপর এবং মানুষের প্রত্যাশায় যেটা ভোট, সেই জায়গাটাতে এক ধরনের বড় ধরনের জটিলতা তৈরি হচ্ছে কিনা এই শুধু জুলাই সনদকে নিয়ে? না, ভোটে জটিলতা তৈরি হয়েছে বলে আমরা মনে করি না। ফেব্রুয়ারিতে ভোটের একটা ঘোষণা হয়েছে, আমরা মনে করি ফেব্রুয়ারিতে ভোটটা হওয়া উচিত। এখন বাকি দুদুভাইরা যে কথা বলছেন যে তার মনে হয় যে জুলাই সনদের ব্যাপারে আমরা গণভোট চাই, এই জন্য আমরা জাতীয় নির্বাচন চাই না। গণভোটের ব্যাপারে তো বিএনপি সহই একমত হয়েছি আমরা সবাই যে জুলাই সনদটা গণভোটের মাধ্যমে আইনি স্বীকৃতি পাবে। এক, তারপরে আরেকটা বিষয় হলো যে এখানে জাহেদ ভাই একটা কথা বলেছেন যে সংবিধান সংস্কার বা সংবিধান ইয়ার ব্যাপারে সাংবিধানিক পরিষদ হবে কিনা, গণপরিষদ হবে কিনা। এখানে কিন্তু আমাদের একমত হয়েছে সবাই, সকল রাজনৈতিক দল, যে পার্লামেন্ট নির্বাচনটা হবে সেটা প্রথম সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু ফাংশন করবে প্রথমে। যতক্ষণ পর্যন্ত সংস্কারগুলো পাশ না হবে অতক্ষণ পর্যন্ত এটা নাম হবে সংবিধান সংস্কার পরিষদ। সেটাই হলো এই যে ঐক্যমত কমিশন নাম দিয়েছে, মানে 270 দিনের মেয়াদ, 9 মাসের মেয়াদ। এই 9 মাস হবে হইলো সংবিধান সংস্কার পরিষদ ফাংশন করবে এই পার্লামেন্ট মেম্বাররাই। তারপরে এই সংবিধান সংস্কারের এই সংস্কারগুলো পাশ হয়ে যাওয়ার পরে, জুলাই সনদের এটা পাশ হয়ে যাওয়ার পরে আবার ঠিক পার্লামেন্ট হিসাবে, এটা জাতীয় পার্লামেন্ট হিসাবেই সেটা ফাংশন করবে। তো এটা কিন্তু সবাই এই ব্যাপারে একমত হয়েছে, বিএনপি সহ সকল রাজনৈতিক দল। এবং যে গণভোটটা হবে এটাও সবাই একমত হয়েছে। অতএব আমি তো এখন বিরোধের কোনো জায়গা দেখি না। এখন জাহেদ ভাই যেটা বলছেন নোট অফ ডিসেন্টের এখানে সহ ভোটে দিতে হবে, যারা ক্ষমতায় যাবে তারা নোট অফ ডিসেন্ট বাদ দিবে। তো এখন ঘটনা হলো যে জনগণ যদি নোট অফ ডিসেন্ট যেটা বিএনপি দিয়েছে এটা যদি জনগণ চায়, তাই না, এখানে জনগণ যদি এটা চায় যে সেটা আমাদের কী হইতে হবে, আমরা এই সংস্কারটা চাই, কিন্তু সেই জনগণই আবার বিএনপিকে বেশি ভোট দিল মানে জাতীয় নির্বাচনে, তাহলে সেখান থেকে কোনটা নোট মানে সনদের পক্ষের ভোট আর কোনটা বিএনপির ভোট এটা আলাদা হবে কি করে? কারণ এই জনগণের মধ্যে বিএনপিকে চায়, আবার সংস্কারও চায়, নোট অফ ডিসেন্টের বিষয়গুলো চায়। যেমন জাহেদ ভাই নিজে, তিনি একজন ভোটার, তিনি বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে দুইটার মৌলিক বিষয়, ওই দুইটা বিষয় তিনি কিন্তু ভিন্নমত পোষণ করছে। বিএনপি উনি তো যদি বিএনপি ভোট দেয় তাহলে ওই দুইটা বিষয়ে ওনার পক্ষে মানে বিএনপির পক্ষে ভোট চলে গেল, সেটা এটা আলাদা করবে কি করে? এই যে বিষয়গুলো, এগুলো তো আমাদের জন্য বিশাল একটা সংকট তৈরি করবে। নোট অফ ডিসেন্ট সহ তো আসলে সেটা গণভোটে যেতে পারে না। এখানে বিএনপির মধ্যে যে সবাই একই চিন্তা করে তা তো না। বিএনপি ক্ষমতায় যাক এটা সবাই হয়তো অনেকে ভাবে, কিন্তু বিএনপি এই জিনিসগুলো করুক এটাও চায়, যে বিএনপি এই সংস্কারগুলো করুক এটাও বিএনপির ভোটাররাই চায়, তাই না? তো সেই ক্ষেত্রে তারা তো সংস্কারগুলো চায়, জনগণ চায়। এখন আমরা যদি জনগণের কাছে মতামতের জন্য গণভোটে দেই তাহলে সেটা আপত্তি কোথায়? এখন জনগণ যদি এটাকে অ্যাকসেপ্ট করে নেয়, জনগণ যদি এই জুলাই সনদটাকে হা ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে সেই পার্লামেন্টের বাইরে যাওয়ার তো সুযোগ নাই। আর 270 দিনে যদি সেই পার্লামেন্টরা পাস না করে, তাহলে আমরা তো মনে করি সেই পার্লামেন্ট ভেঙে দেওয়া উচিত, সেই পার্লামেন্ট ফাংশন করার প্রয়োজন নাই। কারণ সেই পার্লামেন্ট জনমতের প্রতিফলন তারা ঘটাইতে পারবে না, অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে পারবে না, এবং সংবিধান সংস্কার পরিষদের যে উদ্দেশ্য সেটা যদি তারা বাস্তবায়ন করতে পারে নাই, অতএব সেই পার্লামেন্ট ভেঙে দেওয়া উচিত, ভেঙে দিয়ে আবার নতুন প্রয়োজনে নির্বাচন হবে। আরেকটি বিষয় একটু আপনার মতামত জানবো, যে জুলাই সনদের আদেশে রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টা স্বাক্ষর চায় এনসিপি, এবং শহীদ মিনারে গিয়ে এই আদেশ জারি করতে হবে। না, এটা কিছুটা রাজনৈতিক, আবার এখানে কিছু মানে এটা লিগ্যাল ইস্যু। আসলে এটা যেহেতু এই রাষ্ট্রপতির কাছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে, এখনো পর্যন্ত এক্সিস্টিং সংবিধানে কিছু কিছু ফাংশন হচ্ছে, অতএব এটা চট করে আমি বলে দিতে পারবো না
যে এটা এইভাবে হওয়া উচিত, এইভাবে হওয়া উচিত। যেহেতু সরকার এখন বর্তমান সরকার কি বলে এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কি বলে ঐক্যমত কমিশন তারা একটা প্রস্তাব করেছে, সেই প্রস্তাবে কিন্তু তারা ক্লিয়ার করে নাই যে এখানে এই স্বাক্ষরটা কে করবে, এই আদেশে স্বাক্ষরটা কে করবে। তারা যেখানে বলেছে যে সরকার করবে, সরকার এটা বাস্তবায়ন করবে। এখন সেই স্বাক্ষরটা এমনও হতে পারে যে প্রধান উপদেষ্টাও করবে এবং প্রেসিডেন্টও করবে, এটাও হতে পারে, দুইজনই হয়তো এখানে করতে পারে আমার যেটা মনে হচ্ছে। আর নয়তো প্রেসিডেন্ট যদি স্বাক্ষর না করে তাহলে সেটা আইন হবে কি না এই ব্যাপারে আমি ক্লিয়ার না, এই ব্যাপারে কিন্তু প্রশ্ন থেকে যেতে পারে। জি, হাতে একেবারে সময় চারজন কাছে মন্তব্য শুনে শেষ করবো। ডাক্তার জাহিদুর রহমান, এই যে মাওলানা গাজী আতাউর রহমান বলছিলেন যে যদি 270 দিন বা 9 মাস যেভাবে বলি যদি আসলে না হয় তাহলে যে গণ অভ্যুত্থানের চেতনাকে আসলে ধারণ করে না, সংসদই ভেঙে দেওয়া উচিত। অনেকগুলো ইস্যু এসছে, আমি একটু অ্যাড্রেস করতে চাই। মানে আমি গণপরিষদ 70 দিনের সাথে অন্য গণপরিষদের ডিফারেন্স আছে। মানে আমাদের যদি সংবিধানের জন্য একটা সাধারণ গণপরিষদ হইতো, এই ঐক্যমত্য কমিশনের ওই সুপারিশ ওই গণপরিষদে কিন্তু আর কোনো ডিবেট হবে না। ওই গণপরিষদে জাস্ট এটা পাস করবে ভাষা দিয়ে, এটার মানে কি গণপরিষদ? আই এম সরি, গণপরিষদের খুবই বেসিকের আশপাশেও না। গণপরিষদ হলো ঐক্যমত্য কমিশনে যা হয়েছে এগুলো হওয়ার কথা ছিল, সেখানে ভোট হতো। সেখানে ভোট হলে পরিস্থিতি কি হতো? আমার আর্গুমেন্ট ছিল সেটা। এই যে আজকে বিএনপিকে একটা দল বলা হচ্ছে, বিএনপি একটা দল, একটা গণপরিষদে ডিবেট হয়ে যদি ভোটাভুটি হতো তখন কি বিএনপি একটা দল? তার শক্তি কোথায় যেত? আমি সরি বলে ফেলছি, জামাতেও অন্য অনেকের দলের তুলনায় জামাতের তখন একটা ডিফারেন্ট শক্তি, ইসলামী আন্দোলনের উপর সমর্থন আছে। আর সব দলকে এগুলো সমান হয়ে যায়? সুতরাং গণপরিষদের আলাপটা আমি ভিন্ন কারণে এনেছি। আরো দুটো ইস্যু একটু বলা জরুরি। রাষ্ট্রপতি সিগনেচারের কথা আলাউদ্দিন বলছেন। আচ্ছা আলাউদ্দিন, কে সই করবেন? এই সইয়ের ব্যাপারটা না, পার্লামেন্টে পাস হওয়া বিল সাইন করার আগে এটা আইন হয় না, এটা তখনও বিল। ওটা এক্সিকিউটিভ, মানে সরকারি দলই তো এই আইনটা শেষ পর্যন্ত করে। বাংলাদেশে পাঠালো, রাষ্ট্রপতি মানল না, এটা এক্সিকিউটিভ যে পাওয়ারে আছে সে এটা ইমপ্লিমেন্ট করে ফেলে এবং আমাদের সংবিধান সেই ক্ষমতা তাকে দিয়েছে। খেয়াল করি, গণভোটে উনি যে আদেশ দিচ্ছেন এটা সংবিধানের লেখা নাই, এক। আর দুই হচ্ছে এটা তো এক্সিকিউটিভ, এবং এখানে এক্সিকিউটিভ অমান্য করছে। আর আপনি বলছেন করবে না কেন, করবে না কেন, ইজ এ ডিফারেন্ট ডিবেট। আমি বলছি এটাকে নভিস চিন্তা কেন। খেয়াল করুন, ঐক্যমত্য কমিশন বলছে যদি না করে, তার মানে তাদের মাথায় এটা আছে, এটা না করার সম্ভাবনা আছে, তাই তো? আমার পয়েন্টটা বলছেন। তারপর বলছেন এটা কার্যকর হয়ে যাবে, মানে যে সরকার এটা সংসদে থেকে মেজরিটি নিয়ে সে কার্যকর করছে না। 270 দিনের পরে আমার আর্গুমেন্ট ছিল এটা কে করবে, কিভাবে হবে, ও তো করছেই না। আমার প্রশ্নটা সেই জায়গায়। ভাই যেটা বললেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সংঘাতহীনভাবে একটা, আমি এই জন্য বলছি এটা সংঘাত তৈরির প্রেক্ষাপট। ধরুন আমি এভাবে বলি একটা সিনারিওর কথা, গণভোট হলো যেভাবে বলছে সরকার, বিএনপি না ভোটে গেল না, বিএনপি তার ভোটারদেরকে বললো গণভোট দিও না, ধরুন না জয়যুক্ত হলো, না 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 নাও দিল না, ভোটই দিল না। আচ্ছা ভোটই গেল না, তুমি ভোটই দিও না, ঠিক আছে আমি না দেবো না, কিন্তু তুমি ভোটই দিও না। এটা লোয়ার টার্ন আউট হয়ে সেই ভোটটা বিএনপি সবাইকে বললো একটা ভোট দিবা, বা গণভোট যদি অন্যদিন হয় বিএনপি তার ভোটারকে বললে দিল না। তো বিএনপি তো এই গণভোটের পার্ট হয় নাই, কাগজে কলমে এটা ইমপ্লিমেন্ট করা যেতে পারে। এবং বিএনপি এরপর, আমি বলছি কেন বলছি সংঘাত তৈরির পথ, বিএনপি এরপর পার্লামেন্ট এটা করলো না, ওনারা ওনাদের মতো করে এটা আসলেন, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? এই জন্য বলছি আমাদের অনেকগুলো, বাংলাদেশ একটা আনস্টেবল অবস্থায় আছে। একটা সরকারের অ্যাডিশনাল এসপিকে রাস্তায় চাঁদাবাজরা পিটিয়েছে, 7-8 জন পুলিশ সহ, কিছু করতে পারে না, সেই সরকার এখন এইরকম সংঘাত দলের মধ্যে লাগাচ্ছে। এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং চক্রান্তের পার্ট বলে আমি মনে করি। জি আলাউদ্দিন মোহাম্মদ, এই যে সংঘাত এবং সুনির্দিষ্ট চক্রান্তের অংশ, আমার মনে হয় যে প্রথমত আমরা যে কোনো কিছু যখন যেমন অঙ্ক করতে বসি তখন আমরা কিছু পূর্ব শর্ত ধরে নিই। ইকোনমিক্সে স্যাটারিস পারিবাস আছে, যেমন সব কিছু ঠিক থাকে। যেমন কাশ্মীরের সাথে বাংলাদেশের যে তুলনা দেওয়া হলো, মানে ম্যানিফেস্টোর প্রশ্নে, এখন আপনি শান্তিপূর্ণ অবস্থায় লেটস সে বিএনপি 31 দফা দিয়েছে যে আমরা যদি পরবর্তীতে কখনোই নির্বাচন হয় অথবা যদি 24 নির্বাচন হতো তাহলে 31 দফার ভিত্তিতে জনগণের কাছে যেত। কিন্তু 31 দফার পর অথবা এই যে শান্তিপূর্ণ অবস্থার পর যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান ঘটে গিয়েছে, জাতিসংঘ হিসেবে 1400 মানুষ এখানে শহীদ হয়েছেন, তাহলে আপনি তাদের জীবন দেন, আপনি সবকিছু আগের অবস্থা নিয়ে যান, নিয়ে গিয়ে বলেন যে এখন তো একটা প্লেন, মানে একদম শান্তিপূর্ণ অবস্থা, এখন আপনি ম্যানিফেস্টো নিয়ে যান, আপনি ম্যানিফেস্টো নিয়ে যান। এই যে সংস্কার অথবা এই যে ঐকমত্য কমিশন, এগুলো প্রেক্ষাপট কি? এগুলো প্রেক্ষাপট পিছনে, সামনে না। আপনাকে পিছনের আগে সুবিচার করতে হবে। সংস্কার কিন্তু এই যে আমরা বলছি না জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বিচার,
মানে যে তাদের প্রতি সুবিচার করা, যারা এখানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বিচারের পরের প্রেক্ষাপট কি? সংস্কার করতে হবে। সংস্কার বিচারের অংশ, বিচারের বাইরে কিছু না। মানে কিসের ভবিষ্যতে যাতে এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত না হয়, এ ধরনের অবস্থা তৈরি না হয়, সেটার জন্য সংস্কার। আপনি এটা ফিউচারিস্টিক না, এটা অতীতে ঘটে গিয়েছে, সেই ঘটনাটাকে আপনি মিনিমাইজ করছেন, যে না আমি যা ঘটে গিয়েছে সেটা তো আমি ফিরিয়ে আনতে পারছি না, ভবিষ্যতে আমি ঘটনা আমি যে কোনো মূল্যে প্রতিহত করবো। তো এইরকম আপনার যদি অ্যাসাম্পশনে ভুল থাকে, তাহলে আপনার বক্তব্য কিংবা আপনার আলাপ আলোচনা বেশি গভীরে ঢোকা যাবে না। সো এই জায়গায় আমরা মনে করি যে যারাই এটা, এই তর্কটা অনেকদিন ধরে হচ্ছে যে ম্যানিফেস্টোতে নিয়ে যান, এই কুতর্ক কারা দিয়েছে আমি বুঝতে পারছি না। ধরেন ম্যানিফেস্টোটাই আবারও বলছে, ধরেন এটা ম্যানিফেস্টোর বিষয় না, এটা অলরেডি রায় দিয়ে মানুষ মরে গিয়েছে, রায় দিয়ে মানুষ ঘরে গিয়ে আপনারা এখন আহত হয়ে গিয়েছে। গণতন্ত্রে জনগণের ভোট ছাড়া কোনো সুনির্দিষ্ট রায় নাই। আমি সরি আরেকটা কথা একটু বলি, আপনি গণঅভ্যুত্থানকে যদি জনগণের অভিপ্রায় এবং জনরায় হিসেবে না চিন্তা করেন, তাহলে আপনি কেবল ভোটই আপনার গণতন্ত্রে জনগণের রায় নয়। আলাউদ্দিন, তাহলে ভোট হলে তো গণঅভ্যুত্থানের দরকার ছিল না। বড় ভাই জীবন দিয়েছে এই মাঠে, আমরা আপনারা তো বয়সেও জুনিয়র, এইজন্য আপনাদের সুযোগ ছিল না। আমরা অনেক বছর ধরে এই মাঠে আছি, অনেক বছর ধরে। সো জনগণের মনোভাব শুধু আপনি জানেন, জনগণ কি জন্য করেছে আমরা কিছুই জানি না। এই সময়ও ছিলাম, সরি এই দেশে বসেছিলাম, হ্যাঁ আমি বিদেশেও বসেছিলাম, এই জন্য বলছি সবই আপনি জানেন, আর জনগণের অভিপ্রায় কি এটা আমরা জানি না, যেতে চাই না, আমরা জানি না। সেটা পয়েন্ট বলি, অনেক বছর ধরে মাঠে থাকা এই না যে যখন ঘটনা ঘটে যাবে আপনি সে অনেক বছর থাকার প্রেক্ষিতে জনগণের রায়ের বিরুদ্ধে, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে তাদের আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান। আমি সেটা বলি না, সেই ম্যান্ডেট আপনার নেই। আমি বলছি আকাঙ্ক্ষা বা অভিপ্রায় আপনি বোঝেন, শুধু আমি বুঝি না, এটা ঠিক না। আমি তো অভিপ্রায়ের জন্য পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। আমি মনে করছি অভিপ্রায় ইতিমধ্যেই এটা আপনার মনে করছেন স্পষ্ট হয়ে গিয়েছে। না না, এটা আপনার চিন্তা। তাহলে আপনাকে আহত পরিবার এবং শহীদদের পরিবারের কাছে যেতে হবে, গিয়ে জিজ্ঞেস করতে হবে যে রায় কি হয়ে গিয়েছে কিনা। ওনারা বলছেন ডক্টর ইউনূসী এটা সিগনেচার করবেন, অথচ বাংলাদেশে কোনো বিপ্লবী সরকার হয়নি, সংবিধানের অধীনে সরকার হয়েছে। বিপ্লব চলমান, আগামী নির্বাচন পর্যন্ত সময় আছে ভাই। এত আপনি সব হয়ে গেছে। ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যে কে সই করবেন এবং বিচার সংস্কার নির্বাচনে যারা জিতবে তারা সরকার পরিচালনা করবে, গণঅভ্যুত্থান বা অন্যান্য যেসব ঐক্যমতের জুলাই সনদ এগুলো তারা পার্লামেন্টে বিবেচনা করবে। আর যদি আমি মনে করি যে পার্লামেন্ট ছোট জগন্নাথ, ওটা আমরা সব ঠিক করে দেব বাইরে যারা আছে, তাহলে আলাদা কথা। আমার একটাই জিনিস মনে করি, যে কোনো পদ্ধতি, যে কোনো অবস্থায় মানুষের ক্ষমতাটাকে ফিরিয়ে দেওয়া এবং তার মতামতটা নেওয়া, সেটা আমি যদি মনে করি এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে আমি আমার রাজনৈতিক বক্তব্য এবং কর্মসূচিতে সেগুলো নিয়ে যাব, অন্য দলগুলো নিয়ে যাবে, এটা আমি বারবার মনে করি। এখন আমি যে কোনোভাবেই হোক আমি ওই জায়গায় যাব না। যেমন আমি গণঅভ্যুত্থান সৃজনশীলতা সর্বোচ্চ ধাপ, কিন্তু 5 বছর 7 বছর 14 বছর পর কি গণঅভ্যুত্থানে পরিবর্তন করব? কিন্তু যে গণঅভ্যুত্থানের চেতনা তো আছেই, সেটা হলো ইলেকশন, সেটা হচ্ছে জনগণ, সেটা আছে মানুষের নির্বাচিত পার্লামেন্ট, সার্বভৌমত্ব, এগুলোতে চেতনা। আর কি আমি মানুষকে বাদ দিলাম, সার্বভৌমত্ব বাদ দিলাম, পার্লামেন্ট বাদ দিলাম। আমি যেটা মনে করি নতুন নতুন শব্দই নেই, যেমন একটা শব্দ খুব আমার নতুন বন্দোবস্ত। আমার 55 বছর ভিতরে এইবার নতুন বন্দোবস্ত। এর আগে তো সোশ্যালিজম, যা কি বলে মৌলানা ভাষা নেই, ইসলামী সমাজতন্ত্র, মানে সমাজতন্ত্র বা ইসলামী হয়, এরকম বহু ঘটনা। এবার নতুন বন্দোবস্ত, বুঝতে বুঝতে তো এখন আর নতুন বন্দোবস্ত আর আলোচনা হয় না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে সব কিছুর মীমাংসা হচ্ছে নির্বাচন, সেটি কিভাবে ভালো করে করা যায় তারই চেতনা হচ্ছে স্বৈরতন্ত্রের পতনের যে ঘটনাটা, সেটাকে কাজে লাগানো। মাওলানা গাজী আতাউর রহমান, আপনার কাছে শুনে শেষ করবে যে সবকিছু শেষে নির্বাচন এবং জনরায় এবং এর মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের যে চেতনা, সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। অবশ্যই, আসলে তো আমরা এই যে অভ্যুত্থানের পরে এই 14 মাস অপেক্ষা করলাম, আরও হয়তো 3-4 মাস অপেক্ষা করতে হবে, এটা তো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে। শুধু নির্বাচনই নয়, নির্বাচন পরবর্তী যাতে একটা ভালো সরকার আসে, ফেসিবাদ মুক্ত আমরা একটা রাষ্ট্র পাই,
সুশাসন পাই, ন্যায় বিচার পাই। এই জন্যে ভালো পরিবেশ তৈরির জন্যে আসলে কিছু সংস্কার সকল দল মিলে হয়েছে, এটার জন্য একটা সনদ হয়েছে। আমরা আশা করি ইনশাল্লাহ, যেহেতু এখন সনদ বাস্তবায়নের একটা প্রক্রিয়াও চলমান আছে, দায়িত্বশীল এবং সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি এইটা ইমপ্লিমেন্ট করার জন্য, বাস্তবায়নের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে এবং গণভোটটা যাতে স্বতঃস্ফূর্তভাবে হতে পারে এই জন্য তারা সহযোগিতা করবে। এগুলো যদি ঠিকমতো হয়ে যায় তাহলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কোনো বাধা থাকবে না, এটা আমাদের বিশ্বাস। এবং আমরা চাই এক ঐতিহাসিক একটা নির্বাচন হোক, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ক্রেডিবল একটা নির্বাচন হোক। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তাদের নতুন সরকার বেছে নেয়, এটা আমরা প্রত্যাশা করি। চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্ত। আগামী শনিবার আবারও দেখা হবে এই অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।